গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। চেনা ছকের বাইরে এবার একসঙ্গে মুক্তি পেল দুটি বাংলা সিনেমা। কোনো উৎসব ছাড়াই মুক্তি পেয়েছিল শাকিব খানের দরদ, আর শুক্রবার প্রেক্ষাগৃহে এলো সোহেল রানা বয়াতির নয়া মানুষ এবং সাইফ চন্দনের দুনিয়া। বিজয়ের মাসে মুক্তির তালিকায় রয়েছে আরও কয়েকটি সিনেমা। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। গল্পের মতোই নয়া মানুষও নানা দুর্যোগের মুখে পড়ে। যে চরে শুটিং হয়েছে সেখানকার প্রতিকূল পরিবেশেও নিজেদের মানিয়ে নিয়েছিলেন অভিনয় শিল্পী রৌনক হাসান ও মৌসুমী হামিদ। শুটিং এর এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয়নি। এই জীবন তো আমি যাপন করিনি, তো সেই জায়গা থেকে আমার জন্য ভীষণ কষ্টকর ছিল নয়া মানুষ হয়ে ওঠা। তো কতটুকু হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে। এদিকে 8 বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন টার্গেট। অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। তবে বদলে গেছে নাম, পরিবর্তন করে রাখা হয়েছে দুনিয়া। প্রায় 2 বছর পর দুনিয়া দিয়ে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। শহুরে আধুনিক এবং মফস্বলের মেয়ে, দ্বৈত চরিত্রেই দেখা গেছে তাকে। এই সিনেমায় একাধিক তারকা অভিনেতার উপস্থিতি নজর কেড়েছে। আনিসুর রহমান মিলন, চিত্রনায়ক নীরব এবং মিশা সওদাগরের মতো গুণী অভিনেতাকে দেখে আস্থা পাচ্ছেন দর্শক। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনা করেছেন আরশাদ আদনান। সারা দেশের 20টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। চলতি ডিসেম্বরেও মুক্তির তালিকায় রয়েছে কয়েকটি সিনেমা। এর মধ্যে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতী এবং তানভীর হাসান পরিচালিত মধ্যবিত্ত সিনেমার নাম জানা গেছে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময়টা 1967। শুরু হয়েছিল নায়িকা হিসেবে উর্দু ছবি বালাতে। এরপর অভিনয় শৈলীতে পেয়েছেন সিনেপ্রেমীদের ভালোবাসা। সময়ের পরিক্রমায় সেই নায়িকা হয়ে উঠেছেন বাংলার মা। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গুণী অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও এখনও ভক্ত অনুরাগীদের পরম ভালোবাসার একজন হয়ে আছেন। মমতাময়ী আনোয়ারার এখনকার যাপিত জীবনের গল্প শোনাচ্ছেন মহিবাল হাসান। অশ্রুসিক্ত দুটি চোখ পরম মমতায় মুছে দিচ্ছেন মেয়ে মুক্তি। রূপালী পর্দায় কত কত সংলাপ আর ভালোবাসায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এদেশের কোটি মানুষের স্মৃতিতে যা আজও সমহিমায় ভাস্বর চির অম্লান। বাংলা চলচ্চিত্রে প্রবল প্রতাপে দাপিয়ে বেড়ানো গুণী অভিনেত্রী আনোয়ারার চোখে মুখে এখন একরাশ হতাশা। কথায় কথায় স্মৃতির ঝাঁপিটা হঠাৎই যেন খুলে গেল তার। সংশয়ে জানালেন সোনালী দিনের সেই সব দিনরাত্রির কথা। ওই ছবিটার নাম বালা ছিল। মনে পড়ে ওই ছবিটার কথা, বেশি মনে পড়ে যেখানে কাজ করেছিলাম ওরা বার্মিস ছিল। কাজ করার সময় ওদের বাসায় করতাম, কিন্তু থাকতাম আমরা অন্য জায়গায়। বলতে বলতে কোথায় কোন সুদূরে যেন হারিয়ে গেলেন তিনি। জীবনের নিঃসুপ করিডোর থেকে বাস্তবতায় ফেরালেন পাশে বসে থাকা মেয়ে মুক্তি। আম্মা যখনই শুটিংয়ে যাইতো, টিএনটি ফোনে যেভাবে হোক আম্মা কোথাও না কোথা থেকে কল দিত বা কাউকে দিয়ে কল দাওয়াতো পানি খাওয়ার জন্য, যে মুক্তি পানি খাও। আমি কাজ করি আর যাই করি, আমার মনটা পড়ে থাকতো বাসায় আমার মেয়েটার কাছে। অসংখ্য সফল সিনেমার নায়ক নায়িকার মা আনোয়ারা শুধু রূপালী পর্দার মা ভাবেন না নিজেকে। জানালেন সকল দর্শকেরও মা তিনি। দর্শকরাও কিন্তু আমাকে যখন দেখে তখন কিন্তু মা বলেই ডাকে আমাকে। তা আমার মনটা তখন কেমন লাগে চিন্তা কর। আমি শুধু নায়ক নায়িকাদের মা না, আমি দর্শকদেরও মা। মানে আমার কাছে এটাই তৃপ্তি লাগে, ভাল লাগে। জীবন সায়ান্নে প্রিয় অভিনেত্রী আনোয়ারার একটাই চাওয়া, লাইট ক্যামেরা অ্যাকশন কাটে শুটিং ফ্লোরগুলো আবারও জেগে উঠুক সগৌরবে, প্রাণ ফিরে পাক বাংলা চলচ্চিত্র। এই সোনালী যুগটা যে আমরা কাজ করে গেছি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমি দোয়া করি যেন এই চলচ্চিত্রে যেন সেই দিনটা আবার, সোনালী দিনটা আবার ফিরে আসে।
তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধবিধুর ধূপ। এক দীর্ঘ চিঠিতে এমন ইচ্ছের কথা ব্যক্ত করেছিলেন বাঙালির প্রেম আর দ্রোহের কবি নজরুল, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। শতাব্দী পেরিয়ে সম্প্রীতি মানব মুক্তির আন্দোলনে বাঙালির জীবন পথের বাঁকে বাঁকে সঙ্গী হয়ে আছেন তিনি। চিন্তা আর মননে এদেশের জাতীয় কবি তিনি অনেক আগেই। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। বিদ্রোহী অবিচল, প্রণয়ে কাতর, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো চিরদ্রোহের সঙ্গী তিনি বাঙালির নজরুল। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। নিজের সৈনিক জীবনের ছাপ স্পষ্ট তার যাপনে আর সৃষ্টিতে। 1920 থেকে 2024 শতাব্দী পেরিয়ে স্বাধিকার থেকে গণ অভ্যুত্থান, নজরুল ধরে আছে বাঙালির হাত। 52 আর 71 তার গান অনুপ্রাণিত করেছিল বাঙালিকে অধিকার আদায়ে। 50 বছর পর আবারও জাতির সংকটে গ্রাফিতিতে আর প্ল্যাকার্ডে সঙ্গী নজরুল। আদতের সৃষ্টিতে আর যাপনে সংগ্রামী চেতনার মাধ্যমে নজরুল হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় কবি। যে মূল্যবোধ আর আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল দেশ, তার সবকিছুই বিদ্যমান তার সাহিত্যে। তাই তো স্বাধীনতার পর 1972 সালে কবির জন্মদিনে বাংলাদেশ সরকার তাকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তাকে অভিষিক্ত করা হয় জাতীয় কবির মর্যাদায়। এতদিন সেই অভিধায় ফিরেছে কেবল মুখে মুখে আর পাঠ্য বইয়ে। পরিবার আর অনুরাগীদের বারবার চেষ্টা আর দাবির পরও হয়নি গেজেটভুক্ত। অবশেষে সেই স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যুগ যুগ ধরে এ মাটি ও মানুষের অনিবার্য অনুষঙ্গ হয়ে আছে নজরুল। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় বসেছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মেহজাবিন চৌধুরী। জেদ্দা থেকে সহকর্মী আল কাসির জানাচ্ছেন বিস্তারিত। সৌদি আরবের জেদ্দা শহরে গত 5 তারিখ থেকে বসেছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং এই উৎসবকে ঘিরে এই জেদ্দা শহরে একটা অন্যরকম আমেজ আমরা দেখতে পেয়েছি। সেই আমেজটা কিন্তু গত বছর যেটা ছিল তার চেয়েও বেশি আমরা খেয়াল করেছি। গত বছর লোহিত সাগর পারে এই আসর বসেছিল, এবং এবার সৌদি আরবের জেদ্দার যে আলবালাদ নামক এলাকা আছে সেই আলবালাদে এবার আসর বসেছে। এবার আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে মেহজাবিন অভিনীত সিনেমা সাবা। এই সিনেমাটির প্রিমিয়ার হবে আগামীকাল, অর্থাৎ 8 ডিসেম্বর দুপুর 2:30 অফিসিয়ালভাবে সিনেমাটি সৌদি আরবের বুকে প্রদর্শন করা হবে। এবং আমরা যেটা জেনেছি যে এই সিনেমার প্রিমিয়ার এবং এই সিনেমা উপলক্ষে রেড কার্পেটে হাঁটার জন্য মেহজাবিন চৌধুরী এরই মধ্যে জেদ্দা শহরে চলে এসেছেন। তার সঙ্গে আছেন সিনেমার পরিচালক মাকসুদ হুসাইন এবং আছেন দুজন প্রডিউসারও। আমি যদি ফেস্টিভ্যাল সম্পর্কে আপনাদেরকে একটু জানাই, এবার 120টি দেশের 81টি সিনেমা এখানে প্রদর্শিত হবে, এবং এই সিনেমাগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সিনেমা সংশ্লিষ্টরা কিন্তু তাদের প্রতিনিধিত্ব করছে। আর একটু যদি যোগ করে বলি যে বিশ্ব সিনেমার সঙ্গে সৌদির একটা কানেক্টিভিটি বা যোগসূত্র তৈরি করার জন্যই কিন্তু এই ফেস্টিভ্যালটা করা হচ্ছে, এবং এই ফেস্টিভ্যালের এবারের স্লোগান হচ্ছে দ্য নিউ হোম অফ সিনেমা। এই ছিল রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমার কাছে সবশেষ। উৎসবের দেশ বাংলাদেশ, বছর জুড়ে এখানে বিভিন্ন উৎসব আয়োজনে মেতে থাকেন নানা গোত্র, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। শুক্রবার গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে নবান্ন উৎসব। অন্যদিকে উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এমন প্রতিপাদ্য নিয়ে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলায় যোগ দিয়েছিলেন প্রকৃতি প্রেমীরা। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। নতুন ফসলের আগমন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গারো সম্প্রদায় পালন করেছে ওয়ানগালা উৎসব। রাজধানীর লালমাটিয়ায় শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন সহ নিজস্ব সংস্কৃতির রীতিনীতি পালনের মাধ্যমে উদযাপিত হয় দিনটি।
এ উৎসব গারোদের কাছে যেন এক মিলন মেলা। নিজেদের ঐতিহ্যের স্বাদ নিতে এবং শেকড় অনুধাবনের তাড়নায় উৎসবে হাজির হয়েছেন হাজারো গারো। এটা হলো মান্ডি গারোদের আপনার হলো সবচেয়ে বড় উৎসব যে ওয়ানগালা। এটা মূলত ঈশ্বরকে উৎসর্গ করার জন্য উৎসবটা। আদিবাসীর বাইরে যারা আছে বাঙালিরা এখানে ঘুরতে আসে, তারাও আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর ঢাকায় নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হয় এ উৎসব। নতুন ফসল তোলার পরে নকমা বা গ্রাম প্রধানের সঙ্গে আলোচনা করেই মূলত নির্ধারিত হয় উৎসবের দিনটি। প্রতি বছরের মতো এবারও ছুটির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার ১৪তম আসর। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। আমি প্রজাপতি হতে চাই। আমি তো প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। প্রজাপতি দেখি, আর্ট করি, কালার করি, অনেক ভালো লাগে। প্রকৃতি এবং প্রজাপতির কতটুকু উপকারিতা, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই জন্য আমরা নিয়ে আসি প্রতি বছরই। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা যদি প্রকৃতি ধ্বংস না করি তাহলে আমরাও সুন্দর থাকবো, প্রকৃতিও সুন্দর থাকবে। কেবল সৌন্দর্য বর্ধনেই নয়, প্রজনন ও বংশবিস্তারেও প্রজাপতির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ার কারণে তাদের পপুলেশন কমে গেছে। ১১০টা প্রজাতি থেকে কমে এখন মাত্র ৭০টা চলে আসছে। আমরা চাই উন্নয়নের পাশাপাশি যেন এই সবুজ একটু ভূমি বা কিছু গাছপালা যেন ঝোপঝাড় যেন থেকে যায়, তাহলে কিন্তু আমাদের প্রকৃতি টিকে থাকবে। প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং প্রজাপতি প্রকৃতি সংরক্ষণে অনেক ভূমিকা রাখছে। প্রকৃতির বিপর্যয় রোধে পরিবেশ বন্ধু প্রজাপতি সংরক্ষণে সবার এগিয়ে আসা উচিত বলে মতামত বিশেষজ্ঞদের। কেবল একটি বিশ্ববিদ্যালয়ই নয়, বরং দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রকৃতিতে প্রজাপতির গুরুত্বের বার্তা। গাছ লাগানো সহ পরিবেশ বান্ধব নানা কাজের মাধ্যমে প্রত্যেকেই ভূমিকা রাখতে পারেন প্রজাপতির পুনর্বাসনে এবং সংরক্ষণে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।